লেখাপড়া জানে না কিন্তু প্রকৃত অর্থে, যেমন লালন ফকির, সে লেখাপড়া, তার যে আধ্যাত্মিক চিন্তা চেতনা, আসলে তাদের কাছ থেকে আমাদের আসলে শিক্ষাটা নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। এসো শুনে আলোকিত হই প্রোগ্রামে আজকের অতিথি আমাদের মাঝে শিক্ষক পরিবারের সন্তান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ, আমার প্রিয় স্যার দীপ্তিশ কুমার সরকার। আজকে তার কাছ থেকে আমরা কিছু শিক্ষণীয় কথা শুনবো। স্যার, এই শিক্ষা জীবন, এই আপনার শারীরিক অবস্থা কেমন? আমি খুব ভালো আছি, সুস্থ আছি, আমি সব কাজ করতে পারি। স্যার, এই শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লাগে আপনার? এখন বর্তমানে যখন ছাত্র ছিলাম তখন হয়তো শিক্ষা জীবনটাই ভালো লাগে, এখন শিক্ষকতা করছি। আসলে এই পেশার মধ্যে যে এত মজা, আমার দাদা ছিলেন শিক্ষক, আমরা কাকারা শিক্ষক, আমি শিক্ষক, আমার স্ত্রী শিক্ষক, আমার ছেলে শিক্ষক। আসলে এই মজাটা যারা না করেছে তারা আসলে বুঝবে। মানুষকে দেওয়ার যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা, নিজের ভিতর যে আলো আছে সেই আলো যদি অন্যকে প্রভাবিত করা যায়, এর চেয়ে সুখ আর হয়তো আজাবতে কিছু নেই। মানুষের ধন দৌলত টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু এই জিনিসটা অনন্তকাল। মানুষ সব কিছু ভাগ করে নিতে পারবে, বিদ্যাকে মানুষকেও ভাগ করে নিতে পারবে। অনেক সুন্দর কথা বললেন। বিদ্যাকে কিন্তু ভাগ করা যায় না। বিদ্যা কিন্তু আপনার জীবন। আপনি হয়তো বড় লোক হতে পারেন, কোটিপতি হতে পারেন, কিন্তু আপনার হয়তো পরিবারকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারেন, ভালো খাবার খাওয়াইতে পারেন, কিন্তু আপনার ভিতরে যে শিক্ষা আছে সেই শিক্ষা কিন্তু কেউ নিতে পারবে না। একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থী সে তার পরিবারকে কিভাবে তার পরিবার তাকে কিভাবে সাহায্য করবে? আসলে প্রকৃতির যা জ্ঞান আছে, আসলে জ্ঞানই হলো আমাদের কথা হলে আগেলে কর্ম, চিন্তা, জ্ঞান, তারপরে আত্মশুদ্ধি। যে আসলে একজন জ্ঞানী মানুষ, যে শিক্ষিত মানুষ, তার পরিবারকেও সে আলোকিত করবে, তার পথটাকে সে জানাবে। আসলে পরিবার দেখবে, তার পরিবারের বাবা মা, তার ঠাকুর দাদা, সে যদি চিন্তা করে তার ঠাকুর দাদার কথা, সে যদি চিন্তা করে তার বাবার কথা, সে যদি চিন্তা করে তার মায়ের কথা, তার পরিবারের কথা, তখন সে নিশ্চয়ই ভালো কিছু করার চিন্তা চেতনা করবে তার পরিবারের সন্তান। অনেক ভালো লাগলো। পরিবারের গুরুত্ব কতটুকু কিন্তু বললেন খুব সুন্দর করে। একজন প্রকৃত শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারে বলে মনে করেন? আসলে প্রকৃত শিক্ষা ব্যাখ্যাটা তো অনেক ব্যাপক। আসলে আমি যেটুকু অর্জন করলাম, সে শিক্ষাটা যদি আমি সমাজের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে দিতে না পারি, তাহলে সে প্রকৃত শিক্ষা হলো না। হয়তো এমএ পাস করা যায়, বা ডাক্তার হওয়া যায়, বা ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু আমার যে প্রকৃত জ্ঞান, এই জ্ঞান দ্বারা যদি সমাজে, রাষ্ট্রের কোনো কল্যাণ না হয়, সেটা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা তখনই হবে যখন সমাজের, রাষ্ট্রের কল্যাণকর হবে। যা কিছু কল্যাণকর তাই আসলে সুখকর। তাই আমি যখন প্রকৃত শিক্ষা গ্রহণ করব, তখন আমাকে ওই চিন্তাটা মনে রাখতে হবে যে আমি যেন সমাজের জন্য, পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য কিছু করতে পারি। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলেছেন আমার স্যার। স্যার, একজন শিক্ষার্থীর মেধাবী হতে গেলে তার কোন কাজগুলো অথবা খেলাধুলা থেকে জন্য গুরুত্বপূর্ণ? আসলে একটা জিনিস কি, লেখাপড়া তো এবং খেলাধুলা, এটা তো আসলে পারস্পরিক বিষয়, একটা আমাদের কারিকুলাম। এই জিনিসটা তো আমার মনের বিকাশ বা শারীরিক বিকাশের জন্য তো খেলাধুলা অবশ্যই প্রয়োজন। খেলাধুলা না করলে মনের বিকাশ ঘটে না। আসলে যখনই সে শারীরিক পরিশ্রম করবে, তখন তার মনটাও পরিষ্কার থাকবে, ভালো থাকবে। এই জন্য লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলাও করতে প্রয়োজনের মতো, যতটুকু করলে নয় ততটুকু তাকে করতে হবে। এখন সারাদিন ভরা খেললাম, এসে পড়াশোনা করলাম না, সেটা না। আমরা ছোটবেলায় দেখছি, আমরা খেলাধুলা করতাম, গোল্লা চুট খেলতাম, লবণ, তারপরে হাডুডু খেলতাম, মাঠে ফুটবল খেলতাম, খেলে এসে সন্ধ্যার সাথে সাথেই হাত পা ধুয়ে আবার পড়াশোনা শুরু করতাম। এই যে আসলে নিয়মবর্তিতা, এই জিনিসটা আসলে এখনকার ছাত্রদের মধ্যে আমি দেখি না। এটা আসলে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। জি, অনেক সুন্দর কথা দেখছেন। কত সুন্দর কিছু খেলা ছিল আমাদের, গোল্লাছুট, কানামাছি, আমটুকুরু, লবণকোট, হাডুডু। এই খেলাগুলো কিন্তু আমরা নাই। এই খেলাগুলো না থাকার কারণে আমরা এই মোবাইল এসে আমাদেরকে এই খেলাগুলো থেকে বঞ্চিত করেছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে বেরিয়ে আসতে চাই। সবাই
সবার কাছে এই কামনা করছি। স্যার, একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে বলে মনে করেন আপনি? আসলে সামাজিক শিক্ষাটা তার পরিবার থেকেই গ্রহণ করতে হবে, কারণ পরিবারে হলে সমাজের সূতিকাগার। তারপরে হয়তো তার পারস্পরিক অবস্থা আছে, গ্রামের পরিবেশ আছে, এই সমস্ত কিছু থেকে তার আত্মীয় স্বজন আছে, সমস্ত কিছু থেকে সে সামাজিক শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য বলা হয় আসলে একটা সমাজের সূতিকাগার হতেছে তার পরিবার, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, পরিজন, তাদের কাছ থেকে সে সামাজিক শিক্ষাটা গ্রহণ করে। ধন্যবাদ। প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো অথবা কোন খেলাধুলা এই কোন কাজগুলো থেকে বিরত থাকবে বলে মনে হচ্ছে? আসলে সমাজে যা কিছু মানুষের গ্রহণযোগ্যতা নাই বা যা কিছু সমাজের বিপক্ষে, সেগুলোর সহযোগিতা তার সংস্পর্শ না থাকাই বলো। যেমন মানুষ, দুষ্ট ছেলেরা, খারাপ ছেলেদের সঙ্গ পরিত্যাগ করা, ভালো যারা জ্ঞানী, যারা পড়াশোনা করে, যারা ভালো কিছু করে, বা অনেক মুরব্বী এসে লেখাপড়া জানে না কিন্তু তাদের মধ্যে আদর্শ আছে বা তারা অনেক শিক্ষা দিতে পারে। আসলে ওই যে কথা বলে যে শুধু লেখাপড়া করলেই শিক্ষিত নয় মানুষ। যেমন আরুজ আলী মাদব্বার, সে লেখাপড়া জানতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখলো। এই যে কিছু কিছু লোক আছে শিক্ষিত, লেখাপড়া জানে না কিন্তু প্রকৃত অর্থে, যেমন লালন ফকির, সে লেখাপড়া, তার যে আধ্যাত্মিক চিন্তা চেতনা, আসলে তাদের কাছেই আমাদের আসলে শিক্ষাটা নেওয়া উচিত। একজন প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন? একটা প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত ভালো কিছু করা, তার পরিবারের যারা পরবর্তী জেনারেশন বা যারা আসবে লেখাপড়া তাদেরকে শিক্ষিত করা, বা তার সমাজে যারা আছে আশেপাশে তাদেরকে শিক্ষিত করা, বা রাষ্ট্রের যারা তার দেখা দেখি যেন আর রাষ্ট্রে যারা ভালো কিছু করতে পারে। এই প্রকৃত শিক্ষিত হতে গেলে তাকে তার ব্যক্তি, সমাজ, তার পরিজন, তারপরে তার রাষ্ট্র, সমস্ত সাথে তাকে সম্পৃক্ত হতে হবে এবং সে যেন তাকে অনুপ্রেরণা বা উৎসাহ দেয় যে আমি যেমন ভালো কিছু করতে পারি, এই ভালো করার মধ্যে যেন আরও 10 জন অগ্রসর হতে পারে। এটি আসলে প্রকৃত শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত। শুনলেন তো, আমার স্যার কিন্তু অনেক সুন্দর করে কিছু কথা বললেন, যে কথাগুলো আমাদের সবার মনে কিন্তু দাগ কেটে যাবে। এসব শুনে আলোকিত হই প্রোগ্রামের উদ্দেশ্য, কাউকে না কাউকে এই প্রোগ্রামের দেখে যেন আলোকিত হওয়ার পথটা পায়, আমরা সেই চেষ্টাই করে যাব। আমাদের জন্য দোয়া করবেন আর আমার স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন এইভাবেই মানুষকে শিক্ষাদান করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমার স্যারের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। আবার পরবর্তীতে আমাদের আরও গুণীজনদের সাথে দেখা হবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। তো চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। তুমি যে এত কষ্ট করে এই দুপুরের রৌদ্রে, চৈত্রী মাসের দুপুরের রৌদ্রে আসছো, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি কাজ চালিয়ে যাও, ভবিষ্যতে যেন তোমার আলোকিত হতে পারে মানুষ, এই দেখা যেন সবার মধ্যে থাকে। সবার কাছে ধন্যবাদ।